এই সব অত্যাচার অনাচারের জন্য দায়ী হলো জাতীয় পার্টি এবং জিএম কাদের, তাকে ফাঁসি দেওয়া উচিত ইত্যাদি ইত্যাদি নানান গুলোর উত্তর আমি কিছুটা আমাদের একটু আগে যে 1 ঘন্টা দেখানো হলো সেখানে বিভিন্ন সময় গণমাধ্যমে আমাদের ভূমিকাটা আমি জানিয়েছি। সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। ব্র্যান্ডিংটা কি? ব্র্যান্ডিংটা হলো আমরা 2024-এর নির্বাচনে অংশগ্রহণ করেছি, সেই জন্যই নির্বাচনটা সফল হয়েছে, সেই জন্যই সরকার টিকে গেছে, সেই জন্যই সরকার এত অত্যাচার নিপীড়ন করতে পেরেছে, নাকি এতে না? এই ধারণাটা 24-এর নির্বাচনের পরের দিন থেকেই দেওয়া শুরু হয়েছিল। আমি জিনিসটাকে ওইভাবে গ্রহণ করিনি, যদিও বারংবার বিভিন্ন বক্তব্য বিবৃতিতে এটা আমি ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম, কি হয়েছে, কেমন করে হয়েছে, কি হয়নি, বা কিছু কি হতে পারতো, সবগুলো উত্তর আছে। কিন্তু যেহেতু আমাদের এই প্রচারণাটা হয়তো সঠিকভাবে হয়নি, আর আমাদের বিরুদ্ধে যে প্রচারণাগুলো হয়েছে সেটা খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে হয়েছে। সহজ সরল জিনিস মানুষের মধ্যে ঝট করে ঢুকে যায়, এটা মানুষের মাথায় ঢুকে গেছে যে ওনারা নির্বাচন না করলে নির্বাচন হতো না, নির্বাচন না হলে আর সরকার থাকতো না, তাহলে এত অত্যাচার অবিচার করতে পারতো না। কাজে এই সব অত্যাচার অনাচারের জন্য দায়ী হলো জাতীয় পার্টি এবং জিএম কাদের, তাকে ফাঁসি দেওয়া উচিত ইত্যাদি ইত্যাদি নানান। আপনাদেরকে আমি বলতে চাই, প্রথম কথা, আমরা যদি নির্বাচন না করতাম তাহলে কি নির্বাচন হতো না? আমরা নির্বাচন না করলে দুটো গভীর বিষয় হতে পারত। একটা হলো যেটা 2014 থেকে আমাদের প্যারালালে আর একটা দল সরকার তৈরি করেছিল, দালাল পার্টি, যাদেরকে তৈরি করা হয়েছিল আমাদেরকে স্বাধীনভাবে কাজকর্ম দেওয়ার জন্য, বাধা সৃষ্টি করার জন্য। তাদেরকে সম্পূর্ণ অবৈধভাবে জাতীয় পার্টির লোগো, জাতীয় পার্টির সিম্বল, জাতীয় পার্টির সমস্ত কিছু ব্যবহার করতে দেওয়া হয়েছিল। তারা সভা সমাবেশ করতো, তারা টেলিভিশনে কভারেজ করতো জাতীয় পার্টির নেতা হিসাবে, এবং তারা আমাদের বক্তব্যের ঠিক উল্টা বক্তব্য দিত, জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতো, জাতীয় পার্টির রাজনীতিকে আমরা বিশ্বাস নাই। এই কথাটি সরকার করেছিল, আওয়ামী লীগ সরকার 2014 থেকে শুরু করেছিল, যখন তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দানবে রূপান্তরিত হয়েছিল। তারপর থেকে তারা দুটো জিনিস করেছে, আপনাদেরকে বলতে চাই। সমস্ত রাজনৈতিক দলকে বিভিন্ন কৌশলে তারা রাজপথ থেকে দূরে রেখেছে, দাবি দাবাদের থেকে দূরে রেখেছে, জনগণ থেকে দূরে রাখার চেষ্টা করেছে। বিএনপিকে করেছে জেল জুলুম করে, তাদেরকে জোর করে ঘরে ঢুকিয়ে দিয়েছে, তাদেরকে মামলা মোকদ্দমা করে তাদেরকে ঘর ছাড়া করেছে। আর আমাদের করেছে ঘরের ভিতরে শত্রু তৈরি করে, আমাদেরকে যখনই আমরা রাজনীতি করতে চাই তখনই আমাদের থেকে রাজনীতি ছুটিয়ে নেওয়া হয়, এবং তখনই আরেকটি গ্রুপ দিয়ে সেখানে তারা দালাল পার্টি দিয়ে 14 থেকে এটা শুরু হয়েছে, এবং এখন পর্যন্ত লাস্ট পর্যন্ত 2024-এ একই খেলা, যে আপনি যদি নির্বাচন না করবেন আরেকজন নির্বাচন করবেন। তো প্রথম কথা হলো আমি বলতে চাই যে তাহলে যদি আমরা না করতাম হয়তো আরেকটা গ্রুপ দিয়ে করানো হতো, জাতীয় পার্টি গ্রুপ। কিন্তু আমাদের জাতীয় পার্টি নাম যেত, কিন্তু জাতীয় পার্টি যেত, জাতীয় পার্টির দেহ প্রাণ যেত না, জাতীয় পার্টির নামটা ব্যবহৃত হতো এবং নির্বাচন হয়েছিল। তারপরেও যদি না হতো, আরেকটা কথা বলতে চাই, আমি দেশের যারা নিরপেক্ষভাবে বিশ্লেষক এবং বিদেশি কূটনীতিক, যারা এই সমস্ত অবস্থান নিয়ে যারা গভীরভাবে যারা গবেষণা করেন বা যারা বিবেচনা করেন, তাদের প্রায় প্রত্যেকের সঙ্গেই আমি আলাপ করেছি, এবং যারা এই সরকারকে পছন্দ করতেন না এবং নির্বাচন তারা হোক সেটা চাইতেন না, তারাও বলেছেন এই নির্বাচন ঠেকানোর কোনো উপায় নেই, তোমরা নির্বাচনে গেলেও হবে, না গেলেও হবে। কেননা শেখ হাসিনা এ টিম, আওয়ামী লীগ বি টিম আওয়ামী লীগ তৈরি করেছে, তাছাড়াও আর 2-1টি রাজনৈতিক দলকে উনি তৈরি করে ফেলেছিলেন। জাতীয় পার্টি যদি না আসে তার অল্টারনেটিভ উনি তৈরি করে ফেলেছিলেন, এবং সেটা করে যেত এবং সরকার চলতেই থাকতো। তথাপি আমাদেরকে ওনারা জোর করে নামালেন কেন? আমি এটা বলছিলাম যে আমাদেরকে নামানোটা জোর করে নামানো হয়েছে। একটা হলো, আমি তখনও বলেছি পরোক্ষভাবে, মানে একটা প্রেশার ক্রিয়েট। যেদিন আমি বলছি নির্বাচনে যদি আপনি ঘোষণা না দেন, এখন প্রসেসে না যান, আপনি ক্যান্ডিডেট বাছাই না করেন, তাহলে আরেকজনের হাতে আমি ভার দিয়ে দেবো, ওনারা নির্বাচন করবে, ওনাদের ব্যবস্থা করবে, জাতীয় পার্টি ওখানে চলে যাবে, জাতীয় পার্টির দল হিসাবে নির্বাচন যাবে, আপনারা যাবেন না, আপনার মেইন দল যাবে না, কিন্তু অফিসিয়ালি জাতীয় পার্টি যাবে। ফলে আপনাকে প্রসেস করতে হবে। প্রসেস করবো, আমি বললাম প্রসেস করবো কিভাবে? আমরা তো নির্বাচনে গেলে নির্বাচন তো হতে হবে, তো নির্বাচন হবে না, সিলেকশন হবে। বলে না, আমরা সেই ব্যবস্থা করবো। তখন তারা
আমাদেরকে নেগোসিয়েশনের নামে কথা বললো, কিভাবে করা যায়, কিভাবে করলে আমরা পারবো, কত যে জায়গায় আমাদের ভালো ক্যান্ডিডেট আছে আমরা ফাইট দিতে পারবো। কোনোখানে আমি বলিনি আমাদেরকে ছাড় দিতে হবে, কোনোখানে আমরা দাবি করিনি ছাড় দিতে হবে, টিক মার্কের নির্বাচন আমরা চাইনি। আমরা চেয়েছিলাম একটি যদি নির্বাচনই করতে হয় তাহলে সঠিক নির্বাচন করতে হবে। তারা কিন্তু আমাদেরকে অনেক কথা বলেছেন, কিন্তু আমি অন্তর থেকে বুঝতে পেরেছিলাম তারা যতই কথা বলুক তাদের সিস্টেম সম্পর্কে আমার ধারণা ছিল হয়তো তারা এটা পারবেন না। সেই কারণে আমাকে বলা হয়েছিল যদি আপনি স্যাটিসফাইড না হন লাস্টের দিকে আপনি উইথড্র করে নেবেন, এবং আমি 17 তারিখে উইথড্র করার জন্য সমস্ত প্রিপারেশন নিয়েছিলাম 16 তারিখের মধ্যেই। সেইভাবে গোপন রেখেছিলাম যাতে করে জানলে যদি বাধাপ্রাপ্ত হই, এবং আমি প্রেসকে রেখেছিলাম, বলিনি কেন রেখেছি। আমি চিঠিপত্র ঠিক করে রেখেছিলাম, 2-1জনকে খেলে আমাদের পার্টির 2জনকে বলেছিলাম, এবং চিঠিপত্র 2জনের হাতে দিয়ে দিয়েছিলাম। একজন হলো আমাদের রংপুরের মেয়র মোস্তফা, আর একটা হলো রেজাউল ইসলাম ভূঁইয়া। একজন না পেলে আরেকজন চিঠিতে দিতে উইথড্রল লেটার। আমি অফিসে এসে জিতে যাব, হঠাৎ করে টেলিফোন 2 মিনিট কথা বলতে হবে। কথা বলতে বলতে নানান কিছু এটা ওটা আমি বললাম আমি কোনো কিছু মানি না, আমাকে যে কোনোভাবে বর্জন করতে হবে, না হলে দল শেষ হয়ে যাবে এবং আমরা রাজনীতি শেষ হয়ে যাবে, আমরা এই নির্বাচনে যাব না। তখন বাইরে এসে যখন আমি বলা হলো যে ঠিক আছে না গেলে কিন্তু নির্বাচন আমরা যেভাবে হোক করবোই, ঝুঁকিতে পড়বেন, ঝুঁকি ঝুঁকি। তখনকার দিনে ঝুঁকি অর্থ বুঝো, আমরা ঝুঁকিটা কি হতে পারে সেটা বুঝি না, তবে ঝুঁকিটা বড় জিনিস, ক্ষতিকারক হতে পারে এটা বুঝি। আমি বলেছি না আমি নির্বাচন করব না। আমি বেরিয়ে এসে যখন প্রেসের দিকে যাব তখন দেখলাম যে আমার সামনে সমস্ত ব্যারিকেড, এবং আমার সামনে শুধু না সারা অফিসে দিয়ে ব্যারিকেড, চারপাশে গলিতে ব্যারিকেড, শত শত পুলিশ, এবং ঢুকতে পারবে না, বেরোতে পারবে না, সব কিছু দরজা জানলা বন্ধ করে দেওয়া। তাহলে নির্বাচনে আমাদেরকে না হলো কি গাইড জোর,